আসসালামু আলাইকুম। সানরাইজ কলেজ অ্যাডমিশনের আজকের জেনারেল নলেজ ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সবকিছু প্রপার ওয়েতে হচ্ছে কিনা, কোথাও কোনো ঝামেলা আছে কিনা সেটাকে একটু কমেন্টে মেনশন করেন। এভরিথিং ইজ ক্লিয়ার অর নট, দেন আই উইল স্টার্ট ভাই। আসসালামু আলাইকুম। ভাই দেখা যাচ্ছে সবকিছু বা শোনা যাচ্ছে সবকিছু ক্লিয়ার তো? কারণ এভরিথিং হ্যাভ টু বি ক্লিয়ার, তারপরে আমি শুরু করতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাই। মানুষজন একটু জয়েন করুক, এরপর আমি শুরু করতেছি ক্লাস। একটু জয়েন করে নেক মানুষ, একটু সবাই একটু জয়েন করুক, আমি শুরু করতেছি। আপনারা একটু জয়েন করেন আস্তে আস্তে, তারপরে হচ্ছে আমি শুরু করতেছি ক্লাস। গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই অবশ্যই একটু ভেবে চিন্তে সবকিছু ইয়া করা লাগবে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি। আপনারা হচ্ছে কমেন্ট করেন, আমি কমেন্ট দেখতেছি। একটু মানুষ জয়েন হয় নাকি, একটু হুট করে ক্লাস শুরু করে দিলে ঝামেলা। আচ্ছা, আপনারা জয়েন করেন, আস্তে আস্তে জয়েন করেন, আমি একটু লিখি আগে শেষ করে তারপরে হচ্ছে ইয়া করতেছি। আপনারা একটু সবাই জয়েন করেন, আমি করতেছি, শুরু করতেছি। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই একটু জয়েন করে নেন, করার পরে আমি ক্লাসটা শুরু করতেছি।
মানে আপনারা জানি সবাই মোটামুটি ক্লাসটা করতে পারেন, এই জন্য একটু টাইম নিচ্ছি। এখন 5টা 5 বাজে, আমি আর 1 থেকে 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। আচ্ছা, আমি শুরু করতেছি, ঠিক আছে? সর্বপ্রথম যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকে আমরা পড়ব হচ্ছে জেনারেল নলেজ। তো জেনারেল নলেজ পড়ার আগে জেনারেল নলেজ থেকে কি ধরনের কোশ্চেন আসে সেই বিষয়টা বা ব্যাপারটা একটু ক্লিয়ার করা আমাদের দরকার। জেনারেল নলেজ থেকে সাধারণত 2 ধরনের কোশ্চেন হয়ে থাকে বা 2 ধরনের পড়াশোনা জেনারেল নলেজ নিয়ে করা যায়। একটা হচ্ছে মেমোরাইজেবল, যেটা মুখস্থ বিদ্যা, আর একটা হচ্ছে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশ্চেন। এই পার্টটা আপনাকে একটু ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে। আইকিউ পার্টটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল পার্ট, আর মেমোরাইজেবল পার্টটা হচ্ছে মুখস্থ করা পার্ট। আপনি মুখস্থ করছেন, এরপরে আপনি যে কাজটা করবেন সরাসরি পরীক্ষার হলে গিয়ে সেটা বলে আসবেন। এই মেমোরাইজেবল পার্টটার টোটাল 4টা অংশ আছে। এই যে 4টা অংশ আমি লিখছি, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, যেটাকে আমরা বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলী বলি। একটা হচ্ছে বাংলাদেশ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটাকে আমরা বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী বলি। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক বিষয়াবলী। এবং লাস্টলি হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, আন্তর্জাতিকের সাম্প্রতিক বিষয়াবলী। আমি কিছু ডেমো বলি আপনাদেরকে। বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কি, সর্ব দক্ষিণের জেলা কি, বাংলাদেশের আয়তন কত। আপনারা সবাই জানেন বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু রিসেন্টলি কিন্তু এই আয়তনটা আপডেটেড হয়েছে। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,610 বর্গ কিলোমিটার, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের ছিটমহল বলে একটা জিনিস আছে, সেটার বিনিময় হওয়ার ফলে আয়তনটা একটু বেড়ে গিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কোশ্চেন। বা আরো একটা কোশ্চেন যদি আমি বলি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত, বাংলাদেশের স্থলভাগের আয়তন কত, বাংলাদেশের জলভাগের আয়তন কত, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সীমান্ত অর্থাৎ নো ম্যানস ল্যান্ড এই জায়গাটুকুর আয়তন কত। এই যে এই জাতীয় কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোকে আমরা বলতে পারি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর অন্তর্ভুক্ত। বাংলাদেশের সংবিধান সম্পর্কিত কোশ্চেন, বাংলাদেশের বিখ্যাত স্থাপনা সম্পর্কিত কোশ্চেন, স্থপতি সম্পর্কিত কোশ্চেন। বাংলাদেশের কারেন্ট অ্যাফেয়ার্স আসেন। বাংলাদেশ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে বর্তমান বাংলাদেশের সমসাময়িক বিষয়াবলী। যেমন আপনাকে যদি আমি বলি 2020 সালে বাংলাদেশের বাজেটের টোটাল পরিমাণ কত, অর্থাৎ কিছুদিন আগে বাংলাদেশের বাজেট প্রস্তাবনা করা হয়েছে, সেই বাজেটের অ্যামাউন্ট আপনাদের কাছে জানতে চাইতে পারে। এটা হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া বিষয়গুলি। কোশ্চেন করতে পারে সাম্প্রতিক বাংলাদেশে আমাদের কি হচ্ছে, বন্যা হচ্ছে, এই বন্যা সম্পর্কিত কিছু কোশ্চেন আসতে পারে, বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো সম্পর্কে কোশ্চেন আসতে পারে। সাম্প্রতিক বাংলাদেশে একটা মহামারী চলতেছে, কি নাম, কোভিড-19। কোভিড-19 নিয়ে বাংলাদেশের বেশ কিছু সংস্থা অলরেডি ভ্যাকসিন আনার চেষ্টা করছে। একটা সংস্থা কিছুদিন আগে একটু আলোড়নের সৃষ্টি করেছে। এই জাতীয় কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসতে পারে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি, স্পিকারের নাম কি, এছাড়াও আরো নানান রকম বাংলাদেশ সম্পর্কিত সমসাময়িক যে বিষয়গুলো ঘটতেছে, আমাদের চারপাশে যে বিষয়গুলো ঘটতেছে, এই সম্পর্কিত বেশ কিছু কোশ্চেন আসতে পারে। আমাদের মেরিন ড্রাইভ নিয়ে কোশ্চেন আসতে পারে, এটাও কিন্তু একটা সমসাময়িক ঘটনার মধ্যে পড়ে। এরপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী এই যে কোভিড-19 সারা পৃথিবীর একটা খুব বিখ্যাত একটা এখন এই মুহূর্তের ঘটনা, একদম সারা পৃথিবীকে থামায় দেওয়া একটা মহামারী, এটা নিয়ে কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসতে পারে, আমি একটু আপনাদেরকে সর্বপ্রথমে যেটা করতেছি প্রত্যেকটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসতে পারে ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো স্থাপনা, যে কোনো দেশের প্রধানমন্ত্রী, যে কোনো দেশের মুদ্রা হয়তো দিবে না, এই জাতীয় কোশ্চেনগুলো আসতে পারে ভারত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নিয়ে কিছু কোশ্চেন। ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, সারা বিশ্বে চলমান বর্তমান পরিস্থিতি নিয়ে কোশ্চেন। যেমন কোভিড-19, তো কোভিড-19 এর ভ্যাকসিন পৃথিবীর কোন সংস্থা সর্বপ্রথম আবিষ্কারের দিকে বা ইনভেন্টের দিকে অনেকটুকু এগিয়ে গিয়েছিল, অক্সফোর্ডের মডার্না, এটা কোশ্চেনের অ্যান্সার হতে পারে। কোভিড-19 এর ভ্যাকসিন পৃথিবীর কোন রাষ্ট্র
বাণিজ্যিকভাবে সর্বপ্রথম বাজারে আনতে যাচ্ছে? রাশিয়া। কোশ্চেন আসতে পারে। পৃথিবীর বিখ্যাত স্থপতি, স্থাপনা, গিরিখাত, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, যে কোনো কিছু নিয়ে কোশ্চেন আসতে পারে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সমসাময়িক যে কোনো বিষয়গুলি। তো সোজা কথা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই দুইটা পার্ট যদি আপনি পারতে চান, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে ভাই? বেসিক জেনারেল নলেজ মুখস্থ করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া জেনারেল নলেজ আমরা কই থেকে মুখস্থ করব? এই পার্টটার অ্যানসারটা হচ্ছে, আপনাদের কি একটু বলি, একটু কমেন্ট। আচ্ছা ভাই একটু চুপ থাকেন, আস্তে আস্তে কমেন্ট করার পরে করেন, আমি আগে কথা বলে নিই, শুনেন। আপনাদেরকে একটু বলে নিই, 2000 এটা তো 20 চলতেছে, 2018 সাল পর্যন্ত, 17 সাল পর্যন্ত নটরডেম তেমন একটা জেনারেল নলেজ থেকে কোশ্চেন পড়তো না। তো 17 এর পরে এসে 18, 19 লাস্ট 2 বছর আমি যে ঘটনাটা দেখলাম যে তারা ভাইবা বোর্ডে প্রচুর জেনারেল নলেজ থেকে কোশ্চেন করে। তো এরকম একটা ব্যাপার থেকে আমি ডিসাইড করলাম যে এই বছর সানরাইজের আমাদের যে কোর্স প্ল্যান, সেই কোর্স প্ল্যানে আমি জেনারেল নলেজটা মানে কি করব, ইনক্লুড করব। এইরকম একটা পরিকল্পনা থেকে আপনাদের জন্য আমার জেনারেল নলেজ লেকচার শিটটা করা আর কি। তো আপনারা যে কাজটা করতে পারেন, এই যে বাংলাদেশ অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য, এই দুইটা পার্টের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি বলিনি, বেসিক বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য আমাদের সানরাইজের যে জেনারেল নলেজের দুইটা লেকচার শিট আমি করে রেখেছি, এই দুইটা লেকচার শিট আপনারা কালেক্ট করবেন। আপনারা আপনাদের ভর্তিকৃত ব্রাঞ্চে সশরীরে গিয়ে হার্ড কপি বা প্রিন্টেড কপি নিয়ে আসতে পারেন। আদারওয়াইজ আপনারা ব্রাঞ্চে ফোন দিয়ে দিয়ে এই যে জেনারেল নলেজের আমি দুটো লেকচার শিট দিয়েছি, প্রোভাইড করে রেখেছি ব্রাঞ্চগুলোতে, সেখান থেকে আপনারা যে কাজটা করতে পারেন, সফট কপিটা ইমেইলের মাধ্যমে নিতে পারেন। সো লেকচার শিট দুটো যদি ভালো মতো কমপ্লিট করে ফেলতে পারেন পরীক্ষার আগে, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর বেসিক নিয়ে আর কোনো টেনশন থাকবে না। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা, দুইটা লেকচার শিটেরই লাস্টের দিকে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনালের কারেন্ট অর্থাৎ সমসাময়িক কিছু ঘটনা ইনক্লুড করে দিয়েছি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে লেকচার শিটগুলো আমি করেছিলাম হচ্ছে গত বছর ডিসেম্বর জানুয়ারি মাসে, অর্থাৎ 2019 এর ডিসেম্বর এবং 20 এর জানুয়ারি, এই বছর জানুয়ারি। আমার টার্গেট ছিল মার্চ এপ্রিলে, তো মানে এপ্রিলের দিকে তো নটরডেমের পরীক্ষা হবে, কিন্তু আমি ওই অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ইনক্লুড করেছি। কিন্তু মাঝখানে যেহেতু এতদিন চলে গেছে, সো ওই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ার পাশাপাশি আপনাদের আরো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। আমি গ্রুপে আরেকটা লেকচার শিট আপলোড করে দিব কারেন্ট অ্যাফেয়ার্স, যেটাতে আপনারা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সমসাময়িক ঘটনা গুলো আপনারা জানতে পারবেন। আপনারা কোচিং থেকে যে লেকচার শিটটা পাবেন সেখানে মোটামুটি একেবারে 2019 সালের জানুয়ারি থেকে 2020 সালের জানুয়ারি পর্যন্ত সমস্ত ঘটনার বর্ণনা আমি করে রাখছি। বাট এই বছরের ফেব্রুয়ারি থেকে এই যে জুলাই পর্যন্ত এই মাঝখানে যেসব ঘটনা ঘটে গেছে, এইসব নিয়ে আমি একটা লেকচার শিট, কারেন্ট লেকচার শিট গ্রুপে আমি আপলোড করে দিব। তাহলেই আপনারা মূলত এই যে বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, এই পুরো পার্টটা আপনাদের জন্য কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনাদের কোনো কনফিউশন নেই। ওকে, এবার 2 নাম্বার কথায় আসেন। এই যে আইকিউ যে পার্টটা আছে, আইকিউ এই পার্টটা খুব ইম্পর্টেন্ট এই জাতীয় পরীক্ষাগুলোর জন্য। অর্থাৎ নটরডেম যে পরীক্ষাটা নেবে, অনলাইন পরীক্ষাটা, এখানে টোটালটা হবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, মানসিক দক্ষতা যাচাই করা। মানসিক দক্ষতা বা আইকিউ বা যেটাই বলেন না কেন, সেটাই যাচাই করার জন্য খুব ক্রিটিক্যাল কোশ্চেন করা যায়। এবং আপনারা একটা কোশ্চেন করতেছিলেন না যে ভাই আমরা গুগল থেকে কপি পেস্ট করতে পারবো কিনা? যদি আইকিউ থেকে কোশ্চেন করে ভাই, কোনোভাবেই গুগল থেকে কপি পেস্ট করা সম্ভব না, এটা হচ্ছে সোজা কথা। সো আমরা আজকের ক্লাসটায় মূলত যে কাজটা করব সেটা হচ্ছে আইকিউ কে বেস করেই আজকের ক্লাসের পড়াশোনাটা আমরা করব। আমি আপনাদের কাছে মুখস্থ জিনিসপত্র পড়াবো না, আপনারা আগে কোচিং থেকে লেকচার শিটগুলো নিয়ে নেন, নিলে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা পড়তে থাকেন। এবং আমি আগামীকালের মধ্যে বাংলাদেশের কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এই দুইটা গ্রুপে আপলোড দিয়ে দেই। এরপর পড়াশোনা করতে থাকেন। এর মাঝখানে আমি শুধু আইকিউটা নিয়ে আপনাদেরকে একটু প্রিপারেশন নেওয়া আর কি, প্রিপেয়ার করব। সো আজকের আমাদের মেইন ক্লাসের মেইন ফোকাস হচ্ছে আইকিউ, বোঝা গেছে, ইন্টেলিজেন্স কোশ্চেন। আর এইখানে আমরা কি করব সেটা আমি বলে দিলাম। এখন কথা হচ্ছে ভাই আইকিউ নিয়ে আমি একটা কাজ করেছি, এই কাজটা হচ্ছে আইকিউ নিয়ে গ্রুপে শিট আপলোড করেছি।
আমি আইকিউ নিয়ে গ্রুপে, এই যে ফেসবুক গ্রুপ সানরাইজ এইচএসসি ফার্স্ট ইয়ার বা নিউ ফার্স্ট ইয়ার কি জানি একটা, এই গ্রুপে আমি আইকিউ নিয়ে একটা লেকচার শিট আপলোড করে দিছি, যে লেকচার শিটটাই আমি আজকে ক্লাসে সলভ করব। তো যারা যারা এখনো ডাউনলোড করেনি কাইন্ডলি গ্রুপ থেকে আইকিউ লেকচার শিটটা ডাউনলোড করে কমেন্ট সেকশনে ভাইয়া ডান এটা লিখবেন, তারপরে আমি লেকচার শিট সলভ করাচ্ছি। স্টার্ট করেন সবাই। ভাই সবগুলার পিডিএফ আমি গ্রুপে দিব না, এর কারণ হচ্ছে এই পার্টটার পিডিএফটা আপনাদেরকে ব্রাঞ্চের সাথে কথা বলে কালেক্ট করতে হবে। এটা আমার এখতিয়ার নেই যে আমি এটা আপনাদেরকে গ্রুপে দেই, এটা আমার প্রফেশনালিজমের জায়গা থেকে এটা আমি দিব না। আমি জাস্ট আইকিউ লেকচার শিটটা গ্রুপে দিয়ে দিয়েছি, সেটা একটু কাইন্ডলি নিয়ে সবাই একটু আমাকে ডান লিখবেন গ্রুপে। হ্যাঁ সবাই লিখতে থাকেন, আমি এটাকে গ্রুপে ইয়াতে অ্যানাউন্সমেন্টে ইয়া করে দিচ্ছি। সবাই খুব দ্রুত ইয়া করতে থাকেন। ভাই সবাই ইয়া করে ফেলেন, আমি এটা গ্রুপের মার্কেস অ্যানাউন্সমেন্টে দিয়ে দিলাম, সো যাতে করে আপনারা সবাই দেখতে পারেন। হ্যাঁ মোটামুটি ওকে, হ্যাঁ সবাই এটাকে নিয়ে নেন, তারপরে আমি ইয়া করতেছি। আমি এই পার্টটা মুছে দিলাম। আমি দুইটা জিনিস একটু হাইলাইট করে দিই, সেটা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্লাস কারেন্ট। ব্রাঞ্চ আইকিউ ভাই খেয়াল করেন, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের অ্যাফেয়ার্স অর্থাৎ স্বাভাবিক বিষয়, মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা, এবং 2019-20 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি বারবার বলতেছি আপনারা আপনাদের ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে কন্ট্যাক্ট করে, ব্রাঞ্চ ডাইরেক্টর বা ম্যানেজারদের সাথে কন্ট্যাক্ট করে কালেক্ট করে নেবেন। আর আইকিউ যেটা লেকচার শিট সেটা আমি গ্রুপের অ্যানাউন্সমেন্টে দিয়ে দিছি, ঠিক আছে। আর আমি একটা এই জিনিসটা আমি আবারও বলি, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সমস্ত কিছু জেনারেল নলেজের যাবতীয় লেকচার শিট অফ জেনারেল নলেজ ব্রাঞ্চের সাথে কন্ট্যাক্ট করে কালেক্ট করে নেবেন, না হলে অনেক ঝামেলা হবে। জেনারেল নলেজ যারা ভাবতেছেন বই পড়ে পড়বো তারা পারবেন না, আমি অনেক সুন্দরভাবে আপনাদের জেনারেল নলেজ লেকচার শিটটা মানে প্রোভাইড করেছি। আপনাদের সব লেকচার শিটে আমার করা, বাট স্পেশালি জেনারেল নলেজ আমি অনেক সুন্দরভাবে গুছিয়ে করেছি। আর আইকিউ লেকচার শিটটা আমি গ্রুপের অ্যানাউন্সমেন্টে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেন। আজকে আমি আইকিউ নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো, আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। মোটামুটি আপনারা কালেক্ট করে ফেলেছেন, সো মানে এক্সপেক্টেড। আমি এখন ইয়াতে চলে আসব, প্রশ্ন সলভ করাতে চলে আসতেছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে অনেকে আমাকে বলতেছেন যে ভাইয়া আপনি হচ্ছে গ্রুপে জেনারেল নলেজ লেকচার শিটগুলো আপলোড দিয়ে দেন। ভাই এটা হচ্ছে একটা নীতির জায়গা, সো নীতি বা এথিক্সের জায়গা থেকে এই কাজটা আমি করতে পারি না। এটা অবশ্যই আপনারা ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে কন্ট্যাক্ট করে সেটা নিজেরা নিয়ে নেবেন।
নাও আই উইল সলভ দ্য আইকিউ শীট। এখন আপনাদেরকে আমি আইকিউ শীটগুলো একটু সলভ করে দিব। আমি একটু কোশ্চেনটা বের করে নিই, বের করে শুরু করতেছি। ওকে, শুরু করি আমরা। লেটস স্টার্ট। আচ্ছা, আর ভাইয়া এটা না হলে ওইটা বেটার, ওইটা না হলে এটা বেটার, এই কোশ্চেনগুলো না করলে ভালো হয়। আপনি বাংলাদেশ না, আপনি মঙ্গল গ্রহের একটা কলেজে পড়লেও কোনো সমস্যা নেই। এই দুনিয়ার মাটির একটা যে কোনো কলেজে আপনি পড়েন, পড়লেই ভালো করলেই হবে ভাই। নটরডেম না, ডিআরএমসি না, ডিসি না, রাজু, আমি শুনতে শুনতে বিরক্ত লাগতেছে আমার। আপনি মঙ্গল গ্রহে, মানে দুনিয়াতে না হলে আপনি মঙ্গল গ্রহে চলে যান, তাও একটা কলেজ থেকে কোনো মতে এইচএসসি সার্টিফিকেট নিয়ে এসে ভর্তি হবেন, শেষ, আর কোনো কথা নেই। আমি এখন কোশ্চেন সলভ করব। আচ্ছা, খেয়াল করেন, আমি এক নাম্বার কোশ্চেন সলভ করতেছি। কোশ্চেন নাম্বার 1, আমি কোশ্চেনটা একটু খেয়াল করেন। আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের দৌড় প্রতিযোগিতায় রেজাউল, সাইম, আরিফ, কাইয়ুম ও মাহি অংশ নিল। এতে রেজাউল সাইমের আগে চলে গেল, কিন্তু আরিফের পরে চলল। আরিফ রেজাউলের আগে কিন্তু কাইয়ুমের পরে রইল, মাহি রইল মাঝখানে। তাহলে কে সবার আগে? অর্থাৎ কোন একটা কলেজের একটা ক্রীড়া প্রতিষ্ঠান, মানে ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে, সেই ক্রীড়া অনুষ্ঠানে কয়েকটা মানুষের কথা বলছে। এর মাঝখানে একজন ছিল রেজাউল, একজন হচ্ছে সাইম, একজন হচ্ছে আরিফ, একজন হচ্ছে কাইয়ুম, এবং লাস্টে আরেকজন হচ্ছে মাহি। এই কয়েকজন মানুষের মাঝখানে একটা কম্পিটিশন হচ্ছে একটা কলেজে। এখন কোশ্চেন হচ্ছে, কতগুলো ক্রাইটেরিয়া বলে দিয়েছে, যেখানে দেখা গেছে যে রেজাউল সাহেবের আগে চলে গেল, এই রেজাউল সাহেবের আগে চলে গেল কিন্তু আরিফের আবার পিছিয়ে রইল, এটা হচ্ছে আমাদের একটা ক্রাইটেরিয়া। এবং আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আরিফ রেজাউলের আগে কিন্তু কাইয়ুমের পরে রইল, আরিফ আবার রেজাউলের আগে কিন্তু কাইয়ুমের পরে রইল। তো মাহি রইল মাঝখানে, মাহি হচ্ছে মাঝখানে আছে। তো কে সবার আগে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনটা মূলত ফাইন্ড আউট পজিশন রিলেটেড, ফাইন্ডিং পজিশন, ফাইন্ডিং পজিশন। আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া কোশ্চেনগুলো কি, একটু মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ফাইন্ডিং পজিশন, অর্থাৎ কারো অবস্থা নির্ণয় সংক্রান্ত। অ্যানসারটা কমেন্ট সেকশনে জানান। এই জিনিসগুলো বোঝানোর ওইভাবে কিছু নাই, প্র্যাকটিস করানোর ব্যাপার। আমি প্রচুর প্র্যাকটিস শীট দিব 1 নাম্বার কোশ্চেনটা, এবং একই সাথে 2 নাম্বার এবং 3 নাম্বার, অর্থাৎ সোজা কথায় আমাদের 1, 2 এবং 3, এই 3টা কোশ্চেন হচ্ছে ফাইন্ডিং পজিশন থেকে আমাদের পজিশন নির্ণয় করা। 1 নাম্বার কোশ্চেনের অ্যানসার যদি কারো কাছে থাকে, জানা থাকে, কমেন্ট সেকশনে সেটা একটু বলেন। আচ্ছা, যেটা বলতেছেন অনেকে যে দেখা যাচ্ছে যে অ্যানসার হচ্ছে কাইয়ুম, কাইয়ুম সবার আগে। তো ব্যাপারটা যেটা ঘটছে সেটা হচ্ছে, আমি একটু বলি। যদি আপনারা খেয়াল করলেন তাহলে দেখা যাবে যে রেজাউল সাইমের আগে কিন্তু আরিফের পরে। রেজাউল যে ছিল সে হচ্ছে, রেজাউল হচ্ছে সাইমের আগে ছিল কিন্তু আরিফের পরে ছিল, ক্রাইটেরিয়া নাম্বার 1। কিন্তু আরিফ এই 3 জনের আগে থাকলো কিন্তু কাইয়ুমের পিছনে। কিন্তু এই যে আরিফ, এই আরিফ এই 3 জনের আগে থাকলে কিন্তু কাইয়ুমের পিছনে, তাই আমরা বলতে পারি যে কাইয়ুম সবার আগে। আমি আবার রিপিট করতেছি, আমাদের কোশ্চেনে বলাই ছিল যে রেজাউল সাইমের আগে চলে গেল কিন্তু আরিফের পরে চললো। রেজাউল সাইমের আগে চলে গেছে, অর্থাৎ এখানে চলে আসছে, কিন্তু আরিফের পরে চললো, 1। আর 2 নম্বরে বলা হলো যে আরিফ রেজাউলের আগে কিন্তু কাইয়ুমের পরে রইল, আরিফ রেজাউলের আগে কিন্তু কাইয়ুমের পরে রইল। তার মানে কাইয়ুম কি ছিল? কাইয়ুম সবার আগে থাকলো, কথা শেষ। তার মানে অ্যানসার হচ্ছে কাইয়ুম। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। কারো যদি ঝামেলা থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্ট সেকশন, মানে কমেন্টে বলতে পারেন। আচ্ছা, আমরা আমাদের 2 নম্বরের কোশ্চেনে চলে আসি। 2 নম্বর কোশ্চেন নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু বলেন। 2 নম্বর কোশ্চেন নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে বলেন, আর অ্যানসারটা একটু কমেন্ট সেকশনে জানান, খুব দ্রুত বলবেন। 2 নম্বরের অ্যানসারটা কি হবে ভাই? ভাই 2 নম্বর কোশ্চেনটা একটু কমেন্ট সেকশনে জানান।
2 নম্বর কোশ্চেনটা হচ্ছে বালকের সারিতে বাম পাশের মেরিন 27তম ও ডান পাশ থেকে পঞ্চম হলে মোট বালকের সংখ্যা কত? বালকের সারিতে বাম পাশে মেরিন 27তম, অর্থাৎ একটা বালকের সারি দেওয়া আছে, একটা বালকের সারি দেওয়া আছে। এই বালকের সারিতে বাম পাশ থেকে যদি এ পাশ থেকে আসে, লেফট সাইড, যদি আমরা বাম পাশ থেকে চিন্তা করি, তাহলে মেরিন নামের একটা ছেলে হচ্ছে 27তম। আর যদি আমরা বলি ডান পাশ থেকে, এবং এই যে ডান পাশ থেকে রাইট সাইড, তাহলে মেরিন নামের একটা ছেলে হচ্ছে 5th পজিশনে আছে। 27 ফ্রম লেফট সাইড রাইট সাইড 5th, অর্থাৎ এই পজিশনে ছেলেটা দাঁড়ায় আছে, মেরিন। তো এখন কোশ্চেনটা হচ্ছে তাহলে টোটাল বালকের সংখ্যাটা কতটুকু? আমাকে একটু কমেন্ট সেকশনে ভাই জানান টোটাল বালকের সংখ্যাটা কতটুকু। আচ্ছা, আমার এই মোবাইলের নেটটা একটু স্লো, তাই অ্যানসার আসতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, সোজা কথা, বাম দিক থেকে সে 27তম আর ডান দিক থেকে সে পঞ্চম, মানে ডান দিক থেকে সে পঞ্চম, মানে তার জায়গাটা পঞ্চম, সে যদি তাকে যদি বাদ দিই তাহলে আরো 4 জন। অর্থাৎ সোজা কথা যদি আমি এভাবে দাঁড়াই, 1 মানে 1 2 3 4 5, আমি 5 নাম্বার, আর বাম দিক থেকে সব বাদ দিলেই আমি 27 নম্বরে আছি। তার মানে 27 আর আমাকে বাদ দিলে 4, 27 আর 4 হলে 31 আসে হচ্ছে আমাদের অ্যানসার। সো আমরা বলতে পারি অ্যানসার হচ্ছে 2 নম্বরে 31। এবার ভাই 3 নাম্বার চলে আসেন। 3 নাম্বার কোশ্চেনের অ্যানসার একটু বলেন আমাকে খুব দ্রুত। 3 নাম্বারের অ্যানসারটা বলেন ভাই। 3 নাম্বার কোশ্চেনে আসেন, 3 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা আমাকে একটু বলেন। 3 নাম্বারটা কি হবে সেটা একটু কমেন্ট সেকশনে জানান। হ্যাঁ ঠিক আছে, 2 নাম্বার। এবার 3 নাম্বারে আসেন। 3 নাম্বারটা হচ্ছে একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী ছিল 9 জন বাদে সবাই বিরতিতে বাইরে চলে গেলে কতজন ছাত্রছাত্রী শ্রেণীকক্ষের ভিতরে রইল? 3 নাম্বার কোশ্চেনটা খুবই সোজা। একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী ছিল 9 জন বাদে সবাই বিরতিতে চলে গেলে শ্রেণীকক্ষে কতজন থাকলো? কোশ্চেনে বলাই আছে যে 9 জন বাদে সবাই বিরতিতে চলে গেল, 9 জনকে রেখে সবাই টিফিন পিরিয়ডে বাইরে চলে গেল, তাহলে ক্লাসের ক্যান্টিনে আসি হচ্ছে 9 জন। তার মানে যেটা দাঁড়াচ্ছে 3 নাম্বার কোশ্চেনের অ্যানসার 9, তিনটা কোশ্চেনের অ্যানসার কাইয়ুম 31 9, এবং 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার এই তিনটা কোশ্চেন ছিল ফাইন্ডিং পজিশন, অর্থাৎ অবস্থান নির্ণয় এই কনসেপ্টের আওতায়। আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার। এবার 4 নাম্বার কোশ্চেন আসে। আমি এক্সপেক্ট করতেছি মোটামুটি সবাই একটু কোশ্চেন কোন একটা ভাবে সামহাউ ডাউনলোড করে অর এনিথিং চেষ্টা করেন পাশে রাখার জন্য। ওকে, এবার 4 নাম্বার কোশ্চেনে আসেন। আমাদের 1 2 3 আমি একটু এখানে লিখে রাখবো ভাই, এখানে আমি কোশ্চেনের প্যাটার্নগুলো লিখে রাখবো। আমাদের 1 2 3 ছিল ফাইন্ডিং পজিশন, আমাদের 4 এবং 5 এই কোশ্চেন দুটো আসবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড ভার্বাল অ্যাবিলিটি। আমাদের 4 5 এই কোশ্চেন দুটার টাইপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, যেটাকে আমরা ভাষাগত দক্ষতা বলতেছি। আপনারা আমাকে একটু বলেন যে 4 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা কি হবে? 4 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা কি হবে সেটা একটু কমেন্ট সেকশনে জানান। চার নাম্বার কোশ্চেন, যেটা আমাদের 4 নাম্বার কোশ্চেন, সেটার ইয়া হচ্ছে আমাদের সি ইয়াটা হচ্ছে আয়তলোচন। 4 সি
কতগুলো ওয়ার্ড দিয়ে দিয়েছিল, এই ওয়ার্ডগুলোকে সিনট্যাক্স বা ক্রমবিন্যাস করে একটা ওয়ার্ড মানে মেক করতে বলেছে। সো মেক করার পরে আসে হচ্ছে আয়তলোচন। ঠিক আছে, আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার হচ্ছে 5 নম্বরে আসি। 5 নম্বরে যদি খেয়াল করি তাহলে 5 নম্বরে অনেকগুলো দেওয়া আছে, বাট ফ্যাক্ট তার হচ্ছে নিউমোনিয়া বানানো হচ্ছে NEU। ওকে ওকে, হ্যাঁ, এ নাম্বারটা যেটা হচ্ছে পি নিউমোনিয়া। ওকে, 4 সি 5 এ আয়তলোচন এবং নিউমোনিয়া। মাথায় রাখবেন এই কোশ্চেনে আজকে যে শীটটা দেওয়া হয়েছে এই শীটের ভিতরে যত ধরনের কোশ্চেন আছে এর বাইরে নটরডেম আর কোনো কোশ্চেন করবে না যদি আইকিউ থেকে করতে হয়। প্রত্যেকটা টাইপ থেকে আমি কোশ্চেন অ্যাড করে দিয়েছি, প্রত্যেকটা টাইপ, ইচ এন্ড এভরি টাইপ। প্রথম 1 2 3 ছিল ফাইন্ডিং পজিশন, 4 5 হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। সামনে দেখা যাক আর কি কি আছে। আশা করি বুঝতে পারছেন। ভাই 6 চলে আসেন, 6 নম্বর কোশ্চেনটায় চলে আসেন। 6 নম্বর কোশ্চেনটাই হচ্ছে একটা ফ্যাক্ট দিয়ে দিছে, যেটা বলছে সেটা হচ্ছে 0.4 ইনটু 0.02 ইনটু 0.08 ইকুয়ালস টু হোয়াট। এই যে একটা কোশ্চেন দিয়েছে, তো এই কোশ্চেনগুলোকে ক্যালকুলেটর ছাড়া আমি কিভাবে করব, অনেকে কোশ্চেন করেন। তো এই জিনিসটাকে আমরা এভাবে করতে পারি 4/10 ইনটু এটাকে করতে পারি 2/100 ইনটু এটাকে বলতে পারি হচ্ছে 8/100। সো আলটিমেটলি আমাদের আসবে হচ্ছে let me use the calculator 1 2 3 4 5 64 1 2 3 4 5 এবং আলটিমেটলি অ্যানসার আসবে হচ্ছে 0.12364, যেটা হচ্ছে আমাদের অ্যানসার 6। ভাই ক্যালকুলেটর ছাড়া অনেক সময় করার মতো কোশ্চেন, মানে আমি মানে ফ্যাক্টটা এমন ভাবে করলাম যাতে করে আপনাদের সবটা সময় এই জাতীয় কোশ্চেনগুলো সলভ করতে সুবিধা হয়। এটা কিন্তু শুধুমাত্র মানে নটরডেমের জন্য লাগতেছে এমন কিছু না। অনেক সময় ঢাকা ইউনিভার্সিটি না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এই দুইটা জায়গায় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে প্রচুর কোশ্চেন আসে এবং ক্যালকুলেটর ইউজ করতে মাঝে মাঝে তারা দেয় না। তো সেই সময় জায়গাগুলোতে এইভাবে আপনারা ইজিলি করতে পারেন। যখন এক্সাম দেওয়া লাগবে তখন ক্যালকুলেটর ইউজ করবেন, ঠিক আছে, বাট কলেজ অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করা যায়। এখন পারতেছেন আপনি, যেহেতু আপনি অনলাইনে, অফলাইনে হলে পারতেন না, এক। আর 2 নাম্বার ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না অনেক জায়গায়। ঠিক আছে, সো 6 এর সি। এবার হচ্ছে আসি 7 নাম্বার কোশ্চেনে। 6 এর সি গেল, এবার আসি হচ্ছে 7 নাম্বার কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে বলেছে কোন সংখ্যাটি বৃহত্তম। তো এখানে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে যদি আপনি এটা ক্যালকুলেটরে পুশ আউট করেন তাহলে আপনার ইজিলি চলে আসবে হচ্ছে অ্যানসার সি √0.3। 7 নম্বরের জন্য এটা খুব ইজিলি বের করা যায়, কারণ 0.3 মানে 0.3, আর 1/3 যেটা বলতেছে আমাদের 1/3 সেটা হচ্ছে 0.12334, আর এটা একটা 1/3, আর হচ্ছে √0.3 সেটা মানে আসতেছে হচ্ছে 0.5477, এবং লাস্টলি 2/5 যেটা সেটা মানে হচ্ছে 0.4। সো তিনটা যদি দেখেন 1/3 মানে 0.333, √0.3 মানে 0.5477, 2/5 মানে হচ্ছে 0.44, আর 0.3 মানে তো 0.3, এই জন্যই হচ্ছে সি √0.3। আশা করি বুঝতে পারতেছেন, কারো কোনো সমস্যা নেই। ভাই 9 ডি 10 দিতে আগে যায় না, একটু আস্তে আস্তে। আমি বুঝতেছি আপনারা পারেন, বাট এত কনফিডেন্ট থাকার কোনো দরকার নেই। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির আমি 5টা শীট দিব, এটা হচ্ছে প্রথম শীট, লেভেল 1, লেভেল 2 3 4 5 পর্যন্ত। 5 এ গিয়ে দেখা যাবে একটাও পারবেন না। সো আস্তে আস্তে ধৈর্য ধরে। এটা ছিল কয় নাম্বার?
কোন সংখ্যাটা 7 নাম্বার। এবার 8 নাম্বার কোশ্চেনটায় আসি। 8 নাম্বার কোশ্চেনটাই হচ্ছে যেটা দাঁড়াচ্ছে শুরু থেকে গুণ হিসেবে তো এই জিনিসটা 0 দিয়েই তো তারা গুণটা শুরু করছে, সো পুরাটাই তখন 0 হয়ে যাবে। এজন্য 8 এর অ্যানসার হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সি, 8 এর সি 0। ঠিক আছে, এবার আমরা 9 নাম্বার কোশ্চেনে চলে আসি। আমি বুঝছি আপনারা পারেন, বাট আমার আগে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, একটু আস্তে আস্তে যান। এবার 9 নাম্বার কোশ্চেনটায় আসে। আপনাদেরকে আবারও বলি, আমার আগে আগে সলভ করার দরকার নেই, আমার সাথে সাথে আস্তে আস্তে সলভ করেন। ইটস নাথিং ইম্পর্টেন্ট যে আমার আগে আগে করা লাগবে। 9 নাম্বার কোশ্চেনটায় আসেন। 9 নাম্বার, আয়নায় প্রতিফলিত হলে নিচে কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না? তো একটা জিনিস আগে বলি, আপনারা তো ধুম ধারাক্কা বলে দিতেছেন, একটু বলে নিই। মোটামুটি ইংলিশ অ্যালফাবেটে টোটাল যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মধ্যে 11টা শব্দ আছে। 11টা শব্দ আছে, যে 11টা শব্দকে আয়না এবং বাস্তবে একই রকম দেখা যায়। অর্থাৎ শব্দগুলো আয়নাতেও যেরকম বাস্তবেও সেরকম। এই শব্দগুলো আমি একটু লিখে দিচ্ছি, একটু লিখে নেন। এ এইচ আই এম ও টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ডাব্লিউ এক্স ওয়াই জেড হবে না। এই যে 11টা শব্দ আছে, এই 11টা শব্দ বাস্তবেও যা, এখানে যদি আমি একটা আয়না নিয়ে এসে ধরতাম তাহলে ওই আয়নাতেও একই রকম লাগতো। ঠিক আছে, এই 11টা শব্দ। এবং আপনারা যদি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে অ্যানসার হবে হচ্ছে আমাদের ঘ। অ্যানসার হবে হচ্ছে আমাদের 9 এর অ্যানসার হচ্ছে ঘ, কারণ ও ডাবল টি ও, এই যে ও টি, এরা আয়নার সামনে একই রকম থাকে। সো এই জিনিসটা একটু লিখে রাখবেন বা স্ক্রিনশট কেটে রাখবেন। এই 11টা শব্দ বাস্তবেও যা, আয়নাও সেরকম। ঠিক আছে, এবার আমি চলে আসি পরেরটায়। 9 শেষ। 10 নম্বর কোশ্চেনটায় বলছে হচ্ছে ইংরেজি বর্ণমালায় যে ক্যাপিটাল গুলোর চিত্র বা বাস্তবে একই হবে, তো সেটা হচ্ছে 10 এর ঘ। 10 এর অ্যানসার হচ্ছে সি। 10 এর অ্যানসার হচ্ছে সি। ঠিক আছে, কারণ এই যে একটু আগে আমি বলে দিলাম। তো 4 5 আমাদের 6 7 8 ছিল হচ্ছে ইনফারেন্স বা জাজমেন্ট থেকে, বা মানে অনুমান করা বা তাৎক্ষণিক একটা সমাধান দেওয়ার যে একটা ক্যাপাবিলিটি, এটা হচ্ছে 6 7 8 থেকে দেওয়া যায়, দেখা যাবে। ঠিক আছে, যে 6 7 8, ওকে, যে আপনারা অনুমান করে তাৎক্ষণিক বলার যে একটা ক্যাপাবিলিটি। এবং 9 আর 10 যেটা আমাদের ছিল, 9 এবং 10, এইটা আমি একটু বলি। 9 এবং 10টা ছিল হচ্ছে মিরর ইমেজ। মিরর ইমেজ, আয়নায় যে একটা প্রতিফলন ঘটার ফলে একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে 9 এবং 10 নম্বরটা ছিল। ঠিক আছে, এবার আমরা আমাদের 11 12 13 তে চলে আসি। 10 নম্বর কোশ্চেনের পরে 11 নম্বর কোশ্চেনটা স্কিপ করতে পারেন। 11 নম্বর কোশ্চেনটা খুব মানে এটা বেসিক কোশ্চেন, এটা স্কিপ করে ফেলেন। 11 নম্বর কোশ্চেনটা করার দরকার নেই, এটা জাস্ট স্কিপ ইট আউট। আমরা 12 নম্বর কোশ্চেনে চলে আসি। 12 নম্বর কোশ্চেনটায় একটু দেখি যে 12 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে। আমাকে একটু আপনারা 12 নম্বর কোশ্চেনের অ্যানসারটা কমেন্ট সেকশনে বলেন তো ভাই। হ্যাঁ, 10 এর ডি হবে। 10 এর ডি, 10 এর ডি হবে। ঠিক আছে, আপনারা আমাকে একটু 12 নম্বর কোশ্চেনের অ্যানসারটা বলেন। 11 নম্বরটা স্কিপ করতে বলেছি, 12 নম্বরে চলে আসেন। 12 নম্বর কোশ্চেনের অ্যানসারটা দ্রুত কমেন্ট সেকশনে জানান।
12 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু কমেন্ট সেকশনে জানান। 12 অনেকে বের করেছেন। আচ্ছা আমি একটু টাইম নিচ্ছি, 12 নম্বর কোশ্চেনটা আমি একটু দেখি, একটু আপনাদেরকে করানোর ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা এইখানে 12 নম্বর কোশ্চেনে যে ব্যাপারটা হবে, 12 নম্বর কোশ্চেনটা করার আগে আপনাদেরকে একটু বলে নেই। আচ্ছা আপনারা খুব কনফিডেন্টলি কয়েকটা দেখতেছি মনে হচ্ছে একটু টাইম নেই, আমি একটু দেখি কয়েকটা জিনিস আগে। একটু দাঁড়ান, আমি একটু জিনিসটা একটু কোশ্চেনটা মিলাই নি, আমার এখানে কোশ্চেনটা ভুল আসছে মোস্টলি। সর্বপ্রথম আগে একটু 13 নম্বরের অ্যান্সারটা দিয়ে নিই। কোশ্চেনটা রাখেন, 12 নম্বর কোশ্চেনটা একটা ঝামেলা আছে আমি বলতেছি। 13 নম্বর কোশ্চেনটা অ্যান্সারটা দিয়ে নিই। এখানে একটা ঘর দেওয়া ছিল, এখানে একটা ঘর দেওয়া ছিল, তো 1 2 1 2 এবং 3 4 কোশ্চেন করা হয়েছিল নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে 13 নম্বর কোশ্চেন। তো এখানে যে কাজটা করবেন এই জাতীয় জায়গাগুলোতে, সেটা হচ্ছে সিম্পল 1 2 3 4 জাস্ট নাম্বারিং করবেন। নাম্বারিং করার পর নাম্বারগুলো যোগ করে দিবেন। 2 কি 3 3 আর 3 6 আচ্ছা 10, যার কারণে 13 নম্বরের অ্যান্সার হচ্ছে 10। ঠিক আছে, আমি 11 আর 12 নম্বর কোশ্চেন আপনাদেরকে স্কিপ করতে বলছি, ওটা স্কিপই থাকুক, আমি একটু পরে ওটা দেখাচ্ছি। 13 নম্বর থেকে আসেন, 13 নম্বরের অ্যান্সার আসতেছে 10। কিভাবে 1 2 3 4 13 গেল। এবার আপনাদেরকে 14 নম্বর কোশ্চেনটা দেখাই। 14 নম্বর কোশ্চেনটা একটু দেখাচ্ছি, একটু খেয়াল করেন। 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে নিচের চিত্রে কতগুলো ত্রিভুজের সৃষ্টি হয়েছে, 1 2 3 এরকম একটা ব্যাপার দেওয়া হয়েছে, এবং সেম এখানেও একই কাজ করবেন, 1 2 3 4 দিয়ে যোগ করে দিবেন 10, যার কারণে 14 এর অ্যান্সার হচ্ছে আমাদের 10ই আসবে। ঠিক আছে, একটু মাথায় রাখবেন, তার মানে 14 এবং 13 দুইটার অ্যান্সারই হচ্ছে 10 আসলো। আচ্ছা ভাই ব্লার হয়ে গেছে, একটু দাঁড়ান দেখে নি কি অবস্থা। মোস্ট প্রবাবলি ফোন এসেছে। Give me some time so that I could make it proper. আচ্ছা ঠিক হয়েছে, এখন একটু কমেন্ট করেন যে ব্লাড ব্লাড ঠিক হচ্ছে কিনা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাই, এখন কি ঠিক হচ্ছে, একটু কমেন্ট করেন। আচ্ছা আমি 12টা কই থেকে পাই, তোমরা তো 10টা পাও। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করতেছি, দাঁড়ান। 14 হচ্ছে 10। ভাই ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার মানে ল্যাপটপে আমি কোশ্চেন দেখতেছি আর মোবাইলেও হচ্ছে আমি কোশ্চেন, তো আমার দুইটা হচ্ছে না এলোমেলো হয়ে গেছে, অর্থাৎ ছবি উপরে উঠে গেছে একটা আরেকটার, আর অপশনও চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমি মিলাইতে পারতেছি না।
যে অপশন কোনটা দেওয়া, কোনটা ছবি, কোনটা চলে গেছে। একটু দাঁড়ান তো ভাই, আমি একটু মিলাই নিই আগে। চোদ্দ, 13, 14 আমি লিখে দিচ্ছি। 12, 13, 14। 12 অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 30, 13 অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 10 এবং 14 অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 1 2 3 4 5 6। 14 অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 10। ঠিক আছে, 12, 13, 14, 30, 10, 10। 14 সি কেন হবে? হ্যাঁ ঠিক আছে, দেখো 12, 30, 13, 10, 14, 10। এবার তো ঠিক হওয়ার কথা, ঝামেলা থাকার কথা না। 12, 30, 13, 10, 14, 10। ঠিক আছে, আর কোনো ঝামেলা করার দরকার নেই। 12 হচ্ছে 30, 13 হচ্ছে 10 এবং 14 হচ্ছে আমাদের 10। ঠিক আছে, এবার আমরা চলে আসি আমাদের পরের সেকশনটায়। পরের সেকশনটায় ম্যাথটা আমাকে একটু কাইন্ডলি বলেন যে কি অবস্থা ম্যাথের পরেরটা। যে স্থির পানিতে একটা নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, এরূপ নৌকার স্রোতের অনুকূলে 30 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে, ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে? ম্যাথটা করেন, করে একটু কমেন্ট সেকশনে আমাকে বলেন। ভাই 12 নাম্বারটা হচ্ছে আড়াআড়ি গুণ করতে হবে। 12 অনেকে বলতেছেন যে ভাইয়া 12 গুণায় মানে বুঝিয়ে দেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের ঘরগুলো লিখে যোগ করে আড়াআড়ি গুণ করে দিলে মোট আয়তক্ষেত্র বের হবে। যে আয়তক্ষেত্রটা আছে সেই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য এবং প্রস্থের ঘরগুলো লিখে যোগ করবে, যোগ করে আড়াআড়ি গুণ করে দিলেই মোটটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন, আশা করি কারো কোনো সমস্যা নাই। অনেকে 12 নাম্বারটা নিয়ে ঝামেলা বলতেছেন যে ভাইয়া 12 নাম্বারটা কেমনে করছেন। 12 নাম্বারটা ছিল হচ্ছে এই যে এরকম একটা জিনিস ছিল, এই যে এরকম একটা জিনিস ছিল 12 নাম্বারটা 1 2 3 1 2 3, এই যে এরকম একটা জিনিস ছিল যে 12 নাম্বারটা অনেকে কোশ্চেন করতেছেন। তো এটা হচ্ছে আমাদের 1 2 3 4। ঠিক আছে, তো এই যে এই হচ্ছে ফ্যাক্ট। আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে উপরটা গুণ করলে আসে হচ্ছে আমাদের 10। সো টোটাল সারকামস্টেন্স হচ্ছে আমাদের 3টা। সো দৈর্ঘ্য প্রস্থের পাশাপাশি উচ্চতা থাকে, যার কারণে 3 10 হচ্ছে আমাদের 30, সোজা হিসাব। অনেকে 12 বুঝি নাই, আমি বুঝাই দিছি। 12 এর কনসেপ্ট হচ্ছে সর্বপ্রথম যেটা করবেন সিম্পল নাম্বারিং করবেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যও থাকে, প্রস্থও থাকে, উচ্চতাও থাকবে, সোজা কথা। তো যে কোনো একটা বের করবেন 10, তারপরে জাস্ট 3টা দিয়ে মাল্টিপ্লাই করে দেবেন, 3 10 এ 30। এবার হচ্ছে 12 13 14 শেষ, এবার হচ্ছে 15তে আসেন। 15তে কি আসে সেটা একটু দেখেন, 15টার অ্যানসার কি হয় সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। 12 13 14 শেষ, এবার 15 নম্বরে আসেন। 15 নম্বরের কাহিনীটা কি সেটা একটু কমেন্ট সেকশনে বলেন। আমি 15 নম্বরের ম্যাথটা একটু করা দেওয়ার ট্রাই করি, দেখি কি অবস্থা। দেখেন, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে যদি আমি বলি স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে ছিল হচ্ছে আমাদের গতিবেগ 11 কিলোমিটার পার আওয়ার। 11 কিলোমিটার, এটা ছিল স্রোতের অনুকূলে, কনভার্ট করার পরে আসে। তো সেক্ষেত্রে যদি আমরা স্রোতের বেগ বের করতে চাই, স্রোতের যদি বেগটা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 11 থেকে আপনি 7 বিয়োগ দিলে আসবে হচ্ছে আপনার 4। এরপরে কোশ্চেনে বলে যে স্রোতের প্রতিকূলে যদি আপনি বেগ বের করেন, এটা হচ্ছে স্রোতের অনুকূলের ক্ষেত্রে। এরপরে আবার স্রোতের প্রতিকূলে যদি বের করেন, প্রতিকূলে যদি বের করেন সেক্ষেত্রে আমাদের বেগ আসে হচ্ছে সেম
7 থেকে যদি আপনি 4 বাদ দেন তাহলে হচ্ছে 3। তার মানে স্রোতের প্রতিকূলে যদি ফিরে যেতে চাই, স্রোতের প্রতিকূলে ফিরে যাওয়ার জন্য সময় লাগবে হচ্ছে আমাদের টোটাল 33/3 অর্থাৎ 11। আশা করি বুঝতে পারছেন। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগটা বের করবেন, তারপরে স্রোতের বেগটা বিয়োগ করবেন, এরপরে স্রোতের প্রতিকূলেরটা বের করবেন এবং লাস্টে যেতে কত সময় লাগে অর্থাৎ 33 ঘন্টাকে 33/3। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 11 ঘন্টা করে আসে, যেটা হচ্ছে খ নাম্বার। ঠিক আছে? 15 7.5 ঘন্টা আসে না, 15 হচ্ছে 11 ঘন্টা আসে। ভাই এখনো যারা 12 নাম্বার নিয়ে পড়ে আছেন, 10 কিসের ছিল? ওই যে 4টা ঘর দেওয়া ছিল না, 1 2 3 4, তাহলে 4টা তো 10ই আসে, তারা কত আসে? ও আচ্ছা, দূরত্ব 30 কিলোমিটার দেওয়া। ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট, ভাই দূরত্ব 30 কিলোমিটার দেওয়া মনে হয় আপনাদের ওখানে দূরত্ব 30 না, দূরত্ব 33 কিলোমিটার হবে। এইটা আপনাদের টাইপিং এ ভুল আসছে, দূরত্বটা 33 কিলোমিটার হবে। দূরত্ব যেটা সেটা হচ্ছে 33 কিলোমিটার হবে, 33, 30 না, 33 হবে, 30 না। দূরত্বটা 33 হবে, 30 হবে না, এই জন্যই আপনাদের ঝামেলা লাগতেছে। ভাইয়া 15 নাম্বার অ্যানসারে হচ্ছে 30 কিলোমিটার দেওয়া আছে, ওটা 30 হবে না, ওটা হচ্ছে 33 হবে। 33 যদি ধরে করেন তাহলে দেখবেন 11 আসে, আপনাদের টাইপিংটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে? একটু খেয়াল করেন, 15 নাম্বারে 33 হবে, 30 হবে না। আবার আরেকজন বের করে ফেলেছেন 15 নম্বরে অ্যান্সার 10 হবে কিনা। না ভাইয়া 10 হবে না, 15 নম্বরে অ্যান্সার হচ্ছে 11 আসবে। পিডিএফটা আমি সলভ করে গ্রুপে আপলোড করে দিব, আমি আমার দরকার হলে সলভ করে গ্রুপে আপলোড করে দিব। নাথিং টু ওয়ারি অ্যাবাউট দিস। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পারছেন। আবার ব্লার হয়ে গেছে, আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ ব্লাড ঠিক করতেছি, ব্লাড ঠিক করতেছি।
আই থিঙ্ক এবার হচ্ছে কিছুটা ঠিক হয়েছে। আই এম এক্সপেক্টিং। ঠিক হয়েছে ভাই, সবাই একটু কমেন্ট করেন। ক্লিয়ার? মানে বেসিক্যালি সমস্যাটা কি হয়, মানে নেটের মানে কোন একটা আজব কারণে ব্লার হয়, মানে আই ডোন্ট নো কেমনে হয়। হ্যাঁ, এবার ঝকঝকা তকতকা ফকফকা। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আসেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমাদের 15 নম্বর কোশ্চেন শেষ, আমরা আমাদের 16 নম্বর কোশ্চেনে চলে আসি। আমাদের 15 শেষ, আমরা আমাদের 16 নম্বর কোশ্চেনে চলে আসি ভাই। মানে খেয়াল করেন। হ্যাঁ, 16 নম্বর কোশ্চেনে আসেন। 16 নম্বর কোশ্চেনটা একটু সলভ করি। 16 নম্বর কোশ্চেনে যেটা বলেছেন সেটা হচ্ছে দেখেন 16 নম্বর কোশ্চেনটা কি জানি ভাই, অ্যানালজি গতকালকে করিয়েছিলাম। তো ফায়ার অ্যাশেস আর এক্সপ্লোশন এর সাথে কোনটা মিলে, অর্থাৎ ফায়ার এর সাথে অ্যাশেস এর সম্পর্ক আছে, ঠিক আছে? পুড়ে গেলে তো ছাই হয়, তো বের করতে বলছে এক্সপ্লোশনের সাথে কোনটার সম্পর্ক থাকবে, ঠিক আছে? তো নিচে যদি চাপটা একটু খেয়াল করেন তাহলে দেখা যায় যে মানে এক্সপ্লোশন হওয়ার পরে এক্সপ্লোইটরি কোন ফ্যাক্টরের ফলে ধ্বংসাবশেষের সৃষ্টি হয়, এবং এই ধ্বংসাবশেষের ইংরেজি হচ্ছে ডাব্রিস, ডিইবি আর এস। যার কারণে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 16 নম্বরের এ নাম্বার অপশন। ঠিক আছে ভাই, এবার হচ্ছে আমরা 17 নম্বর কোশ্চেনে আসি। 17 নম্বর কোশ্চেনটা একটু বলেন। সাউন্ড তো ঠিক থাকার কথা মোস্ট প্রবাবলি। 17 নম্বর কোশ্চেনটা আমাকে একটু বলেন, 17 এর অ্যানসার কোনটা হবে? দেখেন 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে রুবল রাশিয়া, রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। আর দিরহাম কোন থাকার মুদ্রার নাম? সেটা হচ্ছে আরব আমিরাতের মুদ্রার নাম। যার কারণে যেটা হবে বি নাম্বার। সো দ্য অ্যানসার উড বি 16 এ, 17 বি। এবার 18 তে আসি। 18 নম্বরে আসি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপজাতিদেরকে নিয়ে বলা হয়েছে মণিপুরীরা সিলেটে বাস করে, তাহলে সাঁওতালরা বাস করবে হচ্ছে দিনাজপুরে। তো দ্যাটস ওয়াই 18 বি। এটা হচ্ছে একটা জেনারেল নলেজের ভিতরে অ্যানালজি কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট। 16, 17, 18 আপনারা যদি অ্যানালজি না বুঝতেন তাহলে কিন্তু এই কোশ্চেনটা বোঝা যাইত না, ভাবছেন কি কতগুলা মণিপুরি সিলেট দিনাজপুর লিখে রেখে দিচ্ছে। সো এটা একটু বোঝার জিনিস। 16 এ, 17 বি, 18 বি। এবার আমরা 19 এবং 20 এ চলে আসবো। অনেকে বলতেছেন যে ভাইয়া এক্সপ্লোশন হলে সাউন্ড হয়। ভাই ব্যাপারটা হচ্ছে এক্সপ্লোশন হলে যে সাউন্ড হবে এরকম কোনো ঘটনা নাই, একদম পিন ড্রপ এক্সপ্লোশন করা পসিবল, ইটস পসিবল। 16 এ, 17 বি, 18 বি, আশা করি কারোর কোনো কনফিউশন নেই। এবার আমরা 19 এ চলে আসি। 16, 17, 18 আশা করি শেষ, এবার আমরা 19 এ চলে আসতেছি। 19 নাম্বার কোশ্চেন। 19 হচ্ছে, একটু খেয়াল করেন। বিফোর মাউন্ট এভারেস্ট ওয়াজ ডিসকভার্ড, হোয়াট ওয়াজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড? এটা খুব গুরুত্বপূর্ণ। মাউন্ট এভারেস্ট, আর এটা হলো সাত নম্বর, এটা কি বলে 19 নাম্বার কোশ্চেন এর অ্যানসার আমি জানতে চাচ্ছি। ভাই
এটা হচ্ছে একটা মেন্টাল অ্যাবিলিটি জাজ কোশ্চেন। এটার অ্যান্সার হবে 19 ডি। ঠিক আছে, মানুষ আবিষ্কার করার আগে কি ছিল সেটা তো মানুষ জানার কোনো প্রশ্নই নেই, তো আবিষ্কার করেই তো সে বলতেছে এটা। তো পরবর্তীতে যখন সবকিছু আবার জাজ করছে তখন দেখছে যে এটাই, সো লাস্টলি এটাই 19 ডি। ঠিক আছে, নিষেধ ডি। এবং লাস্টলি 20 নাম্বার কোশ্চেন। 20 নাম্বারে কোনটা হবে সেটা একটু কমেন্ট সেকশনে জানান। এটা হচ্ছে 20 নাম্বারের যেটা অ্যান্সার সেটা হচ্ছে ইনকারেক্টলি, মানে এমন একটা বানান যেটা সবসময় ভুল, সেটা নিজেই ইনকারেক্ট সো ইনকারেক্টলি বানানটাই তো ইনকারেক্ট। এইরকম ব্যাপারটা কজ থেকে 20 সো 19 ডি 20 এ। আশা করি বুঝতে পারছেন 19 ডি 20 এ। ঠিক আছে, ওকে। এই হচ্ছে মোটামুটি আমি আপনাদেরকে আইকিউ কোশ্চেন 20টা সলভ করে দিলাম। আরো 30টা কোশ্চেন বাকি আছে। আপনারা যে কাজটা করবেন বাকি 30টা কোশ্চেন সলভ করবেন, সলভ করে ডেফিনেটলি আমাকে কমেন্ট মানে এই লাইভের কমেন্টে অ্যানসারটা পুট করতে পারেন। আদারওয়াইজ আমাকে মেসেঞ্জারে আপনারা নক দিতে পারেন যে ভাইয়া অ্যানসারগুলো বাকি 30টার অ্যানসার এটা। আমাকে অবশ্যই 21 থেকে 50 পর্যন্ত অ্যানসার দেওয়ার পরে আমি আপনাদেরকে অ্যানসারগুলো পাঠাবো। কেউ যদি মনে করেন যে ভাইয়া আমরা সলভ না করি আপনার কাছ থেকে অ্যানসার নিব, ব্যাপারটা এমন না। ডেফিনেটলি আমাকে মেসেঞ্জারে অ্যানসারগুলো পাঠাইতে হবে। অ্যানসার পাঠানোর পর অর্থাৎ আপনারা যে শীটটা সলভ করছেন সেটা আমাকে বলতে হবে, বলার পরে তারপরে আমি বাকিগুলো আবার আপনাদেরকে অ্যানসার বলবো। আর আইকিউ নিয়ে আমার আইডিয়া দেওয়া শেষ। আমি পর্যায়ক্রমে বেশ কিছু আইকিউ কোশ্চেন আপলোড করে দিব। জেনারেল নলেজের আরো দুটো ক্লাস হবে, ওই দুটো ক্লাসে আমি বাংলাদেশ অ্যাফেয়ার এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলবো। আর আজকে আপাতত এই যে দেখলেন মোটামুটি আইকিউ কি ধরনের কোশ্চেন আসে, এতটুকুই। আর কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। The class is going to be over. ঠিক আছে, ওকে। আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই, তো আমরা ক্লাস শেষ করতে পারি। তাহলে মোটামুটি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি নেক্সট যে ক্লাস নিব সেখানে আবার ইনশাআল্লাহ কথা হবে। ঠিক আছে।